আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ৩-৪ মাসে দলের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছেন, তাদের কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না। সেসব নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, এসব করলে দল এবং জনগণ থেকে ছিটকে পড়তে হবে। আজ ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দলের লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে নিয়ে যেতে হবে, আর তা করতে পারলে মানুষের আস্থা ধরে রাখা যাবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। রাষ্ট্র মেরামতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে জান প্রাণ দিয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমান না, আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন এই ৩-৪ মাসে যারা স্বৈরাচার পতনের পরে, স্বৈরাচার পালিয়ে যাবার পরে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি, আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে, আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন। আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। এদিকে বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির বিভাগীয় কর্মশালা রংপুর ও বরিশালের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে রংপুর একাডেমি মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আসাদুল হাবিব তুলু। কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা অংশ নেয়। এদিকে বরিশালের শিল্পকলা একাডেমিতেও কর্মশালায় দলের বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান চলছে। পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আগরতলায় বাংলাদেশি দূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছেন বিএনপির ৩ সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পদযাত্রাকে রামপুরা ব্রিজের কাছে আটকে দেয় পুলিশ। বিএনপি নেতারা বলেন, ভারতকে প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের পদযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নয়াপল্টন থেকে রামপুরার ৪.৫ কিলোমিটার পথ অতিক্রম করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মালিবাগ হয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকার ভারতীয় হাইকমিশনের দিকে এগিয়ে চলে পদযাত্রা। প্রতিবাদ জানানো হয় আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার। প্রতিবাদ উঠে আসে সীমান্ত হত্যা এবং পানির ন্যায্য হিস্যা সহ ভারতের সাথে বাংলাদেশের প্রাপ্যতা নিয়েও। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কেউ প্রভুত্ব করলে বাংলাদেশ তা মেনে নেবে না। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। নেতাকর্মীদের পদযাত্রা রামপুরা ইউলুপের কাছে পুলিশি বাধার মুখে পড়ে। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রগতি সরণিতে অবস্থিত ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে। আমরা স্মারকলিপি জমা দিয়েছি এবং তারা সেটা রিসিভ করেছে। প্রত্যেকের গন্তব্যে শান্তিপূর্ণভাবে আপনারা চলে যাবেন। সকলকে ধন্যবাদ। স্মারকলিপি দেওয়ার শেষে সমাপ্ত হয় পদযাত্রা কর্মসূচি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার সময় আহত এক ব্যবসায়ী চিন্ময় দাস সহ ১৬৪ জনের নাম উল্লেখ করে ৪০০ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন। তবে আদালত আদেশ পরে দেবেন বলে জানান আইনজীবীরা। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকীর আদালতে মামলাটির আবেদন করেন আহত ব্যবসায়ী এনামুল হক। মামলার বাদী জানান, গত ২৬শে নভেম্বর মামলা সংক্রান্ত একটি কাজে চট্টগ্রাম আদালতে যান তিনি। ওই দিন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ
দাসের জামিন শুনানি চলছিল, কিন্তু আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশের পর আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময় অনুসারীরা। এ সময় এনামুল হককেও চিন্ময়ের অনুসারীরা গুরুতর আহত করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা শেষে আজ আদালতে 400 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। আদালতে আহত ব্যবসায়ী এনামুল হকের জবানবন্দি গ্রহণ করা হয়। এদিকে আইনজীবী সাইফুল আলিফকে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। মূলত দাড়ি টুপি দেখার কারণে, পায়জামা পাঞ্জাবি দেখার কারণে আমার আক্রমণটা করছে। অন্য কোনো উদ্দেশ্যে আমি মনে করি না। আমার সাথে এখানে কোনো সম্পর্ক ছিল না। আমি আসছি ব্যবসায়, আমি ব্যবসায়ী, আমি রেজিস্ট্রি দিতে আসছি, রেজিস্ট্রি দিয়ে আমি চলে যাবো বাস। এই আহত ব্যক্তি আজকে চিন্ময় দাস সহ মোট 166 জনের বিরুদ্ধে বিজ্ঞ MM আবু বকর আদালতে মামলা দায়ের করেছেন। বগুড়ায় আওয়ামী স্বৈরাচারী শাসনামলে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ছিল প্রধান হাতিয়ার। 15 বছরে বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে 5000-এরও অধিক মামলায় আসামি কয়েক লাখ মানুষ। গ্রেফতার এড়াতে অনেক নেতাকর্মী পরিবার ছেড়ে পলাতক জীবন, আবার কারো ভাগ্যে জুটেছে বছরের পর বছর কারাভোগ। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে রাজনৈতিক মামলা খারিজের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। বগুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে পরপর 3 বারের নির্বাচিত কাউন্সিলর ও সাবেক শহর যুবদলের সভাপতি মোহাম্মদ মাসুদ, যার বিরুদ্ধে দায়ের করা হয় 123টি মামলা। বিগত সময়ে 10 বছর পলাতক জীবন ও 5 বছর কারাভোগ করেন। একসময় ক্রস ফায়ারে নিয়ে পায়ে গুলি, ভাগ্যক্রমে জীবন পান। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও দেয়া হয় মামলা। আওয়ামী স্বৈরশাসনের 15 বছর বাড়িতে মাসুদের শুধু বৃদ্ধা মা ছাড়া আর কেউ থাকতে পারেননি গ্রেপ্তারের ভয়ে। গেল 5ই আগস্টের পর থেকে পরিবারের সাথে নিজ বাড়িতে থাকতে পারছেন মাসুদ। এখনও প্রতিদিন হাজিরা দিতে হয় কোর্টে। শুধু মাসুদ নয়, লাখো নেতা কর্মীর একই পরিণতি। ফ্যানের সাথে ঘন্টার পর ঘন্টা লটকে রাখে মারছে আমাকে নিয়ে যে ক্রস ফায়ার করছে, বকেত করবি। পরে আমার ওই জায়গা বিক্রি করে টাকা নিয়ে 4 লক্ষ টাকা প্রশাসন নিয়ে পায়েত গুলি করছে আমাকে। আমার একটা অপরাধ, আমি বিএমপি করি। সেই সময় আসে আমাকে নির্যাতন করছে, মানে অনেক গালিগালাজ করছে, জাংলা ভেঙেছে, অনেক সময় আসে বাড়ি করছে, এই 12-13 বছর ধরে। জেলা জজ কোর্ট ও ম্যাজিস্ট্রেট কোর্টে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ কর্মীরা প্রতিদিন হাজিরা দিতে হয়। এই উপজেলায় প্রায় 3 শতাধিক মামলায় আসামি 75,000। বিএনপির সকল পরিবারই বিগত সরকারের আমলে নির্যাতিত। অনেক পরিবার নিঃস্ব হয়েছে, অনেক আসামি মারা গিয়েছে। আমি মামলার হাজিরা দিতে এসেছি। বিগত সরকারের আমলে দায়ের করা মামলায় দমনপীড়ন থেকে বাদ যায়নি সাধারণ মানুষও। রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির কাছে যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সভাপতি যারা মামলার আসামি এবং যারা মামলার মূলত হচ্ছে আসামিরা এখানে আবেদন করে মামলা প্রত্যাহারের জন্য, তাদের আবেদন পেয়ে থাকলে তখন আমরা সেগুলা পিপির কাছে মতামতের জন্য পাঠাই, এটি রাজনৈতিক মামলা কিনা। তখন পিপি সেইগুলা মামলার মেরিটসগুলো দেখে একটা মতামত দেয়। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের নেতাকর্মীদের উপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে তা এক কালো অধ্যায় হিসেবে দেখছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এনটিভি নিউজ ডেস্ক। বরগুনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি চালতা গাছ। নদীর পাড় থেকে আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে নদীর মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা এই চালতা গাছটিকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ বলছেন জিনের কারসাজি, কেউ বলছেন অলৌকিক ব্যাপার। তবে স্থানীয় সচেতন মহল বলছেন ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কার কথা। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বরগুনা জেলা শহরের পাশ দিয়ে পশ্চিম দিকে বয়ে গেছে ঐতিহ্যবাহী খাগদন নদী, আর এ নদীর পাড় ধরেই চলে গেছে বরগুনা পিরোজপুর খুলনা রুটের
আঞ্চলিক মহাসড়ক। এ সড়কের পাশে থাকা একটি চালতা গাছ ভাঙনের কবলে পড়ে আকস্মিকভাবে এভাবে নদী গর্ভে চলে যাওয়ায় আশেপাশের সাধারণ মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। গাছটি দেখতে দূর দূরান্ত থেকে ঘটনাস্থলে এসে ভিড় করছেন অনেক দর্শনার্থী। দেলোয়ারে মাছ ধরতে নামছে হেরো বলে এরকম পেট দিয়েছে হে মা চিকুলি দৌড়ে গেছে। 6 দিন আগে যে খেওয়া বাই লিলি তারে মানে নৌকায় ডালিতে হাত দিয়েছে। এভাবে মানে প্রায় মানুষই বলে যে এই ঘটনাগুলো এই জায়গায় ঐতি আছে। সচেতন এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। চালতা গাছটি বড় কোনো ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তারা। তীব্র ভাঙনের যে চিহ্ন তারই একটা অংশমাত্র। এই সড়কটি যদি অতি তাড়াতাড়ি যদি রক্ষণাবেক্ষণ যদি না করা হয় তাহলে দেখা যাবে যে বরগুনা পটুয়াখালী সহ এই দক্ষিণ অঞ্চলের মানুষের যাতায়াত খুলনা এবং যশোরের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা গত বছরে জিও ব্যাগ দিয়ে কাজ বাস্তবায়ন করেছি। তা আমরা গত বছর যে পর্যন্ত কাজ করেছিলাম তার ঠিক পাশ থেকেই আবার এবছরে ভাঙন দেখা দিয়েছে। তা আমরা অলরেডি সার্ভে করেছি, আমরা অতি শীঘ্রই এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সরকারের সংশ্লিষ্ট দপ্তর এ ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। আশুগঞ্জে খাদ্য গুদাম নির্মাণ কাজ শেষ হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো পরিদর্শনের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্য আর রাজনীতি এক নয়। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের 10 জেলা ও মহানগরের সম্মেলন সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবে বিভাগীয় বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায়চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ওদিকে ডুমুরিয়া উপজেলায় বিএনপি সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মফিজুর রহমান। এদিকে বাগেরহাটে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামপাল উপজেলার সদর মডেল মসজিদ সংলগ্ন মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ওদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদলের সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তায় ৩৬,৯৬,০০০ টাকার চেক হস্তান্তর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের কাউন্সিল কক্ষে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫ শিক্ষার্থী, এক শিক্ষক ও কর্মচারীর কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। লক্ষ্মীপুরে পিএইচপি কুরআনের আলোর অডিশন পর্ব শেষ হয়েছে। দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের তামিরুল মিল্লাত হেফজ মাদ্রাসা মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইয়েস কার্ড পেয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য হাফেজ শোয়াইব তামিম ও আবু রায়হান উত্তীর্ণ হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি কুরআনের আলো চট্টগ্রাম বিভাগীয় প্রধান বিচারক হাফেজ মাওলানা বুরহানুদ্দিন। এবারও অনুষ্ঠানটি রমজান জুড়ে প্রচারিত হবে এনটিভিতে। সুনামগঞ্জে দোয়ারা বাজার সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণে ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। ভোরে দোয়ারা বাজার উপজেলার বালিউড়া বাজার এবং জয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। এ সময় 525 ক্যারেটে প্রায় 12,000 কেজি কমলা, 84 বস্তায় 4,200 কেজি চিনি এবং 3টি ট্রাক জব্দ করা হয়। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়। লিবিয়ায় মানব পাচারকারীদের জিম্মি দশা থেকে স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর ও মাদারীপুরের ভুক্তভোগী পরিবার। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে গত মার্চ মাসে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায় 2 জেলার 24 জন যুবক। পরে তাদের ইতালি পৌঁছানোর কথা বলে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের জিম্মি করে নির্যাতনের ভিডিও পাঠিয়ে কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এ চক্রটি।
এই ঘটনায় মামলা দায়ের করলে উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।